রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাজযোদ্ধা। দিনের শেষে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, আকর্ষণীয়, ভয়ঙ্কর একটা ছবি দেখাবো আপনাদেরকে। সেটা বীরভূমের মোহাম্মদ বাজারে, যেখানে সকাল থেকে টাকা গোনা চলছিল এবং 28.5 কোটি টাকা পাওয়া গিয়েছে। বীরভূমের পুলিশ সুপার জানাচ্ছেন এই কথা, সঙ্গে 15 কেজি সোনা। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, বীরভূমের ব্যবসায়ীর বাড়িতে মিলল 15 কেজি সোনা, মিলেছে বিপুল পরিমাণে সোনার বাটও, মিলেছে 28.5 কোটি টাকা, জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার। পাথর ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, মিনার মণ্ডল তার বাড়িতে টাকা সোনা উদ্ধার। টাকা ও সোনার ছবি পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী নিজে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। চলে যাবো সরাসরি মনোরঞ্জনের কাছে। মনোরঞ্জন, শেষমেশ 28.5 কোটি টাকা। হ্যাঁ দেখো, জেলা পুলিশ সুপার বিনীত রাজ বুন্দেশ তিনি জানিয়েছেন যে মিনার মণ্ডলের বাড়ি থেকে কিন্তু 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে 15 কেজি সোনা, যেটা কিছুক্ষণ আগেই কিন্তু আমরা বলছিলাম যে টাকা গোনার কাজ শেষ হয়েছে। এবং দেখো ইতিমধ্যেই সেন্ট্রাল ফোর্স পুরো জায়গা কিন্তু ঘিরে রেখে দিয়েছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকে দিয়ে ঘিরে রাখা হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা যে টাকার যে ট্রাঙ্ক ভর্তি টাকা, সেই ট্রাঙ্কগুলিকে বের করা হবে, 15 কেজি সোনাকে নিয়ে আসা হবে এবং সেগুলিকে তাদের রাখা হবে। তার জন্য ইতিমধ্যে গাড়ির বন্দোবস্ত চলছে এবং যেটা জানা যাচ্ছে যে সিজার লিস্ট তৈরি হয়ে গিয়েছে, আর সময়ের অপেক্ষা। কিছুক্ষণ আগেই জেলা পুলিশ সুপার তিনি এই সাংবাদিক বৈঠক করেছেন এবং তিনি এই পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের নামও কিন্তু করেছেন। স্বাভাবিকভাবেই এই যে পাথর ব্যবসার সাথে যুক্ত এই মিনার মণ্ডল, যার বাড়িতে এখন পর্যন্ত পুলিশ রয়েছে, তার বাড়ি থেকে 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। এত টাকা, এত সোনা এই বাড়িটির মধ্যে রাখা ছিল, যেটা কিন্তু বারবার এলাকাবাসীও বলছিলেন তারা বিশ্বাসই করতে পারছেন না যে এই সাধারণ একটা বাড়ি, সেই বাড়ি থেকে এই পরিমাণ বিপুল পরিমাণ টাকা সোনা উদ্ধার হচ্ছে। এবং তবে বলে রাখি যে ইতিমধ্যেই কিন্তু টাকা গোনার মেশিন বের করে নিয়ে যাওয়া হয়েছে। যে স্বর্ণকারকে ডাকা হয়েছিল, সোনা চিহ্নিত করছিলেন, সোনা ওজন করছিলেন, তিনি বেরিয়ে গেছেন এবং তিনি যাবার সময় জানিয়ে গিয়েছেন যে সোনার বাট ছিল, পরপর সোনার বাট, সেই সোনার বাট কিন্তু ওজন করা হয়েছে এবং তাতে 15 কেজি সোনা মিলেছে, যার দামও একটা বিপুল অঙ্ক। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে পেশায় এই মিনার মণ্ডল ছিলেন একসময় সরকারি বাসের চালক, তারপর তিনি স্বেচ্ছা অবসর নেন এবং তারপর তিনি পাথর ব্যবসার সাথে যুক্ত হন এবং তার বাড়িটা কি টাকা রাখার একটা জায়গা হয়ে উঠেছিল এবং এর সাথে কারা কারা জড়িত, সিন্ডিকেটে কে কে রয়েছে, এখন সেটাই পুলিশ তদন্ত করবে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন যে তদন্ত প্রক্রিয়া কিন্তু চলছে, এখন শুধু সময়ের অপেক্ষা কখন এই বাড়ি থেকে সেই টাকার পাহাড় উদ্ধার হয়েছে, যে সোনার পাহাড় উদ্ধার হয়েছে, 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, যেটা সাধারণত ভাবাই যায় না। সেই 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, তা কখন বের করে নিয়ে আসা হবে, আর কতটা সময় লাগবে, কারণ এখন বাজে রাত্রি 11টা। স্বাভাবিকভাবে একটা দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে এই টাকা গুনতে, সোনা ওজন করতে, সোনা চিহ্নিত করতে। এবং যেটা জানা যাচ্ছে যে এই বাড়ির নিচের তলা এবং দোতলা দুটি জায়গাতেই আলমারিতে টাকা সোনা মজুদ ছিল, পাশাপাশি সোনা একটি ব্যাগের মধ্যেও রাখা ছিল, বেশ কয়েকটি ব্যাগে সেখানে নগদ টাকা ছিল, সোনা ছিল এবং সব মিলিয়ে এইরকম একটি বাড়ি, যেটা কিন্তু দেখো বাইরে থেকে মনে হচ্ছে না যে এটা মানে এরকম একজন যকে ধন আগলে রাখতে পারেন, এরকম একজন পাথর ব্যবসায়ী, তার এটা বাড়ি। কারণ বাড়িটা খুবই সাদামাটা এবং স্থানীয় মানুষও বলছিলেন যে এই মিনার মণ্ডল, যাকে দেখে বোঝাই যেত না যে তার বাড়িতে এত টাকা এত সোনা মজুত রয়েছে, খুব সাধারণ একটা জীবনযাপন তিনি করতেন। তাহলে কি মানুষের চোখকে ফাঁকি দিতেই তিনি এরকম সাধারণ জীবনযাপন করতেন? সেই প্রশ্নও কিন্তু উঠছে। এখন দেখার, একদম প্রশ্ন তো উঠবেই, কারণ সরকারি বাস চালকের বাড়িতে যদি এরকম কোটি কোটি টাকা পাওয়া যায়, মনোরঞ্জন, প্রশ্ন উঠতে তো বাধ্য। আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা শুনে নেব বীরভূমের পুলিশ সুপার তিনি কি বলছেন। ইনফরমেশন ছিল কি কোনো একটা বাড়ি মোহাম্মদ বাজার এরিয়া এলাকায়, ওখানে ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড ইন
হিউজ অ্যামাউন্ট ওখানে ইলিগালি কনসিল করে রাখা আছে। অ্যান্ড যে গোল্ড অ্যান্ড ক্যাশ আছে সেটা একটা সিন্ডিকেট অর্গানাইজ গ্রুপ, যে গ্রুপকে একটা লোক যার নাম মোহাম্মদ নজিবুদ্দিন আলিয়াস টুলু মন্ডল, মোহাম্মদ বাজার এরিয়া, ওনার সিন্ডিকেটেড ক্রিমিনাল অ্যাক্টিভিটি গ্রুপের লোকের কাছে রাখা আছে। পুলিশ সে ইনফরমেশনকে ওয়ার্কআউট করার পরে ওখানে আজকে আর্লি মর্নিং এ সার্চ অপারেশন চালানো হয় বিএনএস অ্যান্ড বিএনএসএস এর প্রভিশন অনুযায়ী আন্ডার ভিডিওগ্রাফি। মর্নিং থেকে সার্চ অপারেশন এখন কন্টিনিউ চলছে। এখন অবধি যে ওখানে পাওয়া গেছে প্রায় 28.5 কোটি ক্যাশ অ্যান্ড 15 কেজি গোল্ড বার, এটা ওখান থেকে রিকভারি হয়েছে। লিগ্যাল ফর্মালিটিসগুলো চলছে ওখানে। এরপরে ওখানে আমরা সঠিক সেকশনে এফআইআর করে তদন্ত শুরু করছি। যেহেতু প্রসিডিংস চলছে ওখানে অ্যারেস্ট भी হবে লোক, যেহেতু প্রসিডিংস আর কন্টিনিউইং, তো অ্যারেস্ট হবে ওখানে। টাকা সোনার পাহাড়, কেজি কেজি সোনা, নগদ টাকা 28.5 কোটি, 15 কেজি সোনা। তাও কার বাড়ি থেকে? একজন সরকারি বাস চালকের বাড়ি থেকে। বীরভূমের মোহাম্মদ বাজারের এই ছবি ফের একবার বেআব্র করে দিচ্ছে তোলাবাজির ছবিটা, যেটা এই মিনার এবং টুলু মণ্ডল দুজনের বিরুদ্ধেই অভিযোগ উঠছে। কে এই মিনার মণ্ডল? কেন মিনার মণ্ডলের বাড়িতে এত টাকা, এত সোনা এলো কোথা থেকে? ব্যাগের মধ্যে থরে থরে সাজানো সোনার বাট, আলমারি আর ট্রাঙ্ক খুললেই বেরিয়ে আসছে বান্ডিল বান্ডিল টাকা। বীরভূমের মোহাম্মদ বাজারে একসময় সরকারি বাস চালক থেকে পাথর ব্যবসায়ী হয়ে ওঠা মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযানে চোখ ছানাবড়া তদন্তকারীদের। এত টাকা যে গুনতে আনতে হয় একের পর এক মেশিন। 5টি ট্রাঙ্কে উদ্ধার হওয়া সম্পত্তি বাজেয়াপ্ত করতে নাভিশ্বাস ওঠে পুলিশের। কে এই মিনার মণ্ডল, যার বাড়িতে সোনা টাকার ঢল? একজন প্রাক্তন সরকারি বাস চালক মিনার মণ্ডল 10 বছর আগে সরকারি চাকরি থেকে স্বেচ্ছাবসর। বর্তমানে তিনি বীরভূমের প্রভাবশালী পাথর ব্যবসায়ী। 2008 থেকে 2009 সাল, এই সময় থেকেই হঠাৎ সম্পত্তি ও প্রভাব বৃদ্ধি মিনার মণ্ডলের। বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় ও অত্যন্ত ঘনিষ্ঠ। নির্বাচনে তৃণমূলের হয়ে ফান্ড তুলত এই মিনার মণ্ডল, যিনি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়, কিন্তু একজন বাস কর্মচারী, তার বাড়িতে এত টাকা, অর্থাৎ তার এই টাকার উৎস কি, সেটাই এই মুহূর্তে কিন্তু জানার চেষ্টা করছে জেলা পুলিশ। একসময় সাধারণ সরকারি বাস চালক, হঠাৎ কোন জাদুকাঠির স্পর্শে তিনি হয়ে উঠলেন এত বিপুল সম্পত্তির মালিক? সারা পশ্চিমবাংলা জুড়ে তো হবে। আপনি তো চারদিকে যারা লুট করেছে আমরা কি তাকে ছেড়ে দেবে? আমরা আজ পর্যন্ত জানতাম, আপনি জানতেন যে প্লাজমা বিক্রি হয় পশ্চিমবাংলা থেকে বিভিন্ন প্রদেশে, প্লাজমা এখান থেকে চুরি করে পাচার হয়। এখন নতুন সরকার হয়েছে, অভিযোগ আসছে, আমরা যখনই ওই অভিযোগের হাত দিচ্ছি, তদন্ত করছি, বড় বড় স্ক্যাম বেরোচ্ছে। যারা দুর্নীতি করেছে তারা ধরা পড়বে। সে কারো শরণে যাক, কারো পরিক্রমা করুক, বাঁচবে না। পাহাড় প্রমাণ টাকা ও সোনা কি তবে পাথর ব্যবসার আড়ালে চলা কোনো বিশাল দুর্নীতির টাকা? বীরভূমের এই চোখ ধাঁধানো ছবি আবার প্রমাণ করে দিল দুর্নীতির শিকড় কতটা গভীরে ছড়িয়ে রয়েছে। তবে বদলের বাংলায় অপরাধ করে আর পার পাওয়া যাবে না। রিপাবলিক বাংলা। সরকারি বাস চালক তার বাড়ি থেকে 15 কেজি সোনা, 28.5 কোটি টাকা উদ্ধার হলো। ভাবুন, সরকারি বাস চালক, তার তোলাবাজি, দুর্নীতি যাই থাক না কেন, যেখান থেকে আসুক না কেন, এই টাকাটা পাওয়া গিয়েছে। এই মিনার মণ্ডল কিভাবে এত টাকা করলো? কার হাত রয়েছে মিনার মণ্ডলের মাথায়? যদি মিনার চুনোপুটি হয় তাহলে রাঘব বোয়াল কারা? আর মিনারের বাড়িতে যদি এহেন জকের ধন থাকে, তাহলে ভাবতে পারছেন রাঘব বোয়ালদের বাড়িতে আছে কত? 2022 সালে এই জুলাই মাসেই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে টাকার খনি দেখেছিল বাংলা। এবার মোহাম্মদ বাজারের টাকার পাহাড়, তাও আবার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে। মিনার মণ্ডল
অবসরপ্রাপ্ত সরকারি বাস চালক। কিন্তু ভাগ্যের চাকা ঘোরে বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ছায়ায় আসতেই। টুলুর বোনের জামাই মিনার নিজেই হয়ে ওঠে এক বড় পাথর ব্যবসায়ী। আর এই টুলু মণ্ডলকে বীরভূমের অনুব্রত মণ্ডলের খাস লোক। সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দিয়েই কি জমানো হয়েছিল এই কোটি কোটি টাকা আর সোনা? কিছুদিন আগেই অবশ্য সেই ইঙ্গিত দিয়েছিলেন খোদ অনুব্রতই। বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার পেত ওই পাথরের জন্য, সেটা হয়ে গেল 40 পার ডে 40 লাখ। মোহাম্মদ বাজারে সোনা টাকার পাহাড় মিলতেই প্রশ্ন উঠছে, তাহলে মাঝে এই টাকাটা যেত কোথায়? বাস চালক থেকে কোটিপতি, এটা কোনো আলাদিনের প্রদীপ নয়, এটা কাটমানি আর খনি লুঠের টাকা। অনুব্রতদের হাত ধরেই কি সিন্ডিকেট রাজ চলছে? এই যে একটা অচল অবস্থায় ছিল দীর্ঘ 15 বছর, সেই জন্যই আজকে আমাদের এই আনাচে কানাচে টাকা পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষের কাছে কাজ ছিল না, ইন্ডাস্ট্রি ছিল না, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, কলেজে যেখানে বই পাওয়ার দরকার সেখানে অন্য কিছু পাওয়া গেছে। আমরা প্রত্যেকটা বিষয়ে অ্যাকশন নেব। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তোলা এই বিপুল দুর্নীতির টাকা শেষ পর্যন্ত কার কার পকেটে যেত? টুলু আর মিনারের মাথার উপর কার অদৃশ্য হাত? পাথর পাচার করেই দুর্নীতির পাহাড় কেষ্টর সাগরেদদের? রিপাবলিক বাংলা। আর এবার যে খবরে আমরা নজর রাখবো, মীরা মণ্ডলের খবর তো দেখলেন, কিন্তু এবার আপনাদেরকে ডাবল ইঞ্জিন সরকারের ডাবল পুষ্টির খবর দেব। ডাবল পুষ্টি কিরকম? শিশুদের পাতে 1 আগস্ট থেকে মিড ডে মিল দেবে ইসকন। তাতে স্বাস্থ্যের ক্ষেত্রে যেরকম ভয়ঙ্কর ভালো নজরদারি হবে, তেমনই পাতে ডিমটাও পড়বে না। ইসকন সেটা দেবে না, দেবে এক বেসরকারি সংস্থা। বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়ে আজ কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। এক লাইনে সব মিথ্যাচারের পর্দা ছিঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী। 1 আগস্ট থেকেই কলকাতার বড় অংশে মিড ডে মিল দেবে ইসকন। ইসকনের শুদ্ধ ও পুষ্টিকর খাবারের পাশাপাশি থাকছে প্রোটিনের উৎস ডিম। শিশুদের পাতে আলাদা করে ডিম দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। উড়িষ্যায় যেভাবে মিড ডে মিল খাবার দেওয়া হয়, ঠিক একইভাবে বাংলাতেও দেওয়া হবে। অর্থাৎ উড়িষ্যার মডেলকে হাতিয়ার করে বাংলায় ইসকন যেভাবে খাবার দেবে বাচ্চাদেরকে, তাতে মিড ডে মিলও দেওয়া হবে এবং তাতে ডিমও থাকবে। ডিম দেবে পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী। মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়ার পরই প্রোটিন চাই করে লাফাতে শুরু করে সিপিএম। বুধবার মুখ্যমন্ত্রীর ঘোষণা বাম তৃণমূলের সমস্ত অপপ্রচারে জল ঢেলে দিল। সপ্তাহে আমরা 1 দিন বা 2 দিন আলাদা করে আমরা সেদ্ধ ডিম বাচ্চাদেরকে বিতরণ করব। ইসকনের খাওয়ারে তারা তাদের সাত্বিকতা রেখে খাওয়ার সরবরাহ করবে। এই ছবিগুলো তৃণমূল আমলের মিড ডে মিলের। তবে সেসব এখন আর মনে নেই মাকুসেকুদের, বরং সোশ্যাল মিডিয়া বিপ্লবীরা ডিম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফুটেজ খেতে ব্যস্ত। ডিমের অল্টারনেটিভ কখনো সোয়াবিন রাজমা হতে পারে না, এটা আমরা বামপন্থীরা শুরু থেকে বলেছিলাম। এটা আমাদের আন্দোলনের জন্য, আমাদের বক্তব্যের জন্য, আমাদের দৃঢ় অবস্থানের জন্য আজকে শুভেন্দু অধিকারীর সরকার মাথা নোয়াতে বাধ্য হয়েছে। রাজ্য সরকারের পদক্ষেপের প্রশংসা শিক্ষক সমাজের। দীর্ঘদিন ধরে 95 সাল থেকে এই মিড ডে মিল দেওয়া চালু হয়েছিল, তখন থেকে ডিমের জন্য আলাদা কোনো বরাদ্দ ছিল না। কেন্দ্র সরকার যেটুকু টাকা দিত কেবলমাত্র সেইটুকুতে যা হতো সেটাই চলতো। রাজ্য সরকার সেখানে নতুন করে টাকা অ্যাড করেছে যাতে শিশুরা ডিম পায়। তো অবশ্যই নতুন রাজ্য সরকার, আশা করব আগামী দিনে আরও ভালো হবে। এই রাজ্য সরকারকে ধন্যবাদ। চুরি দুর্নীতি করতে করতে কোথায় থামতে হয় তা ভুলে গিয়েছিল তৃণমূল সিপিএম। শিশু পাতেও চুরি করেছিল ঘাসফুল, আর বামেরা সব দেখেও মুখ বুজে ঘরে বসে থাকতো। ইসকনের হাতে দায়িত্ব যেতেই গা জ্বালা ধরেছিল সেই সিপিএম মূল লবিরে। বিরোধীদের থোঁতামুখ ভোঁতা করে শিশুদের পাতে ডিমের ব্যবস্থাও করলো বিজেপি সরকার। বিগত সরকারের দেওয়া বিষ নয়, এবার শিশু পাতে পড়বে সুষম পুষ্টিকর খাবার। অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
কলকাতায় গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং ময়দানে পূর্ত দপ্তরের তাঁবুতে গিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে। 7ই অক্টোবর মোর্চার প্রতিষ্ঠা দিবস এবং সেই প্রতিষ্ঠা দিবসেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন বিমল গুরুং। তবে গোর্খাল্যান্ডের প্রশ্নে দাবিতে অনেকটাই সাবধানী দেখা গেল বিমল গুরুংকে। কলকাতায় বিমল গুরুং, পাহাড়ে কি তবে নতুন রাজনৈতিক সমীকরণ? 2017 সালে 104 দিন মতন অবরোধ হয়েছিল, লাগাতার আন্দোলন হয়েছিল এবং তারপর থেকেই একটা দাবি উঠে আসছিল যে আলাদা গোর্খাল্যান্ড। কিন্তু আজকের এই বৈঠকে গোর্খাল্যান্ডের দাবি নিয়ে যে সুর বা যে বক্তব্য আমরা এই রোশনগিরি বা বিমল গুরুংয়ের মুখ থেকে শুনলাম, তাতে কিন্তু অনেকটাই নমনীয় তারা। তৃণমূল আমলে গোর্খাল্যান্ডের দাবিতে আগুন জ্বলেছিল পাহাড়ে। পাহাড়বাসীকে গাজর দেখিয়েও সমস্যা মেটায়নি তৎকালীন তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গোর্খাল্যান্ডের বিষয়ে উঠে আসে, তবে তা নিয়ে ঝেড়ে কাশলেন না বিমল গুরুং। पॉलिटिकल समाधान के लिए जो भारत सरकार का साथ में हम लोग दो टाइम बातचीत हुआ और आने वाला दिन में जो ट्राइपार्टाइट मीटिंग शुरू हो जाएगा उसका बाद में वो पता चल जाएगा। 7ই অক্টোবর গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান গুরুং। মুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। বৈঠকে পাহাড়ে পরিবহন ও সিংকোনা বাগানের শ্রমিকদের সমস্যা নিয়ে বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন গুরুং। ছিলেন রোশনগিরিও। সিএমএ নির্দেশ দিয়েছেন, আমরা ওখানে সোমবারে যাচ্ছি, ওটাকে আমরা মিনিমাম ওয়েজে একটা ব্যবস্থা করে ওটাকে আবার রিভাইভ করব। এর মধ্যেই বেশ কয়েকবার পাহাড় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে জিটিএ দুর্নীতির কথা তুলে ধরেছিলেন তিনি। जीटीए जैसे टीचर रिक्रूटमेंट में घोटाला किया है, उस तरीके से रिक्रूटमेंट इस सरकार नहीं करेगा। थ्रू एग्जाम ट्रांसपेरेंट तरीके से हम लोग आपको एडुकेटेड यूथ को, हमारी ब्रदर और सिस्टर को हम लोग काम देने का काम करेगा। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর গুরুং দাবি করেন মুখ্যমন্ত্রী দার্জিলিং যাবেন বলে কথা দিয়েছেন। সেখানে জিটিএ নিয়েও কথা হবে বলে দাবি করেন গুরুং। 7 तारीख अक्टूबर जो हमारा फाउंडेशन डे है उसमें आएगा। 7 तारीख अक्टूबर जो हमारा फाउंडेशन डे है उसमें आएगा। কলকাতায় বিমল গুরুংয়ের সফর ঘিরে নয়া জল্পনা। রিপাবলিক বাংলা। এবার ভাইপোর আত্মসহায়কের বাড়িতে পৌঁছলো পুলিশ। সেবাশ্রয় জালিয়াতিতে সমান ভাগিদার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমান ভাগিদার সুমিত রায়। এই সুমিত রায়ের নামে তোলাবাজির অভিযোগ রয়েছে, রিসর্টে গন্ডগোলের অভিযোগ রয়েছে, খুনের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। তবে সমন দিতে গিয়ে পুলিশকে সুমিত রায়ের মায়ের বাধার মুখে পড়তে হয়। ক্রমাগত বাধা দিয়ে গেলেন সুমিত রায়ের মা। তবে তার ছেলের নামে সমন দেওয়া আটকাতে পারলেন না। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, তো একবার ঢুকলে বেরোবে না, তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে। ভাইপোর সেবাশ্রয় জালিয়াতির কেচ্ছা বিধানসভায় সবার সামনে ফাঁস করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন থানায় সেবাশ্রয় জালিয়াতি নিয়ে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। এবার সেই নিয়ে ভাইপোর আত্মসহায়ক সুমিত রায়ের দিকে হাত বাড়ালো পুলিশ। সুমিত রায় তার খোঁজ করছে এসটিএফ, তার খোঁজ করছে পশ্চিম মেদিনীপুরের পুলিশ এবং তার পাশাপাশি কিন্তু যে বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু এই মুহূর্তে উপস্থিত। সুমিত রায়ের বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী, ছিলেন ডিএসপি পদমর্যাদার আধিকারিকরা। বেল দিলেও দীর্ঘক্ষণ কারো সাড়া মেলেনি। সুমিত কি বাড়িতে আছেন? সুমিত বাবু বাড়িতে আছেন? দেখো বেশ কিছুক্ষণ পর দরজা খুলেন সুমিত রায়ের মা। সমন নেওয়া নিয়ে দীর্ঘক্ষণ টালবাহানা করতে থাকেন তিনি। কাউকে একটা ফোনও করেন। সাংবাদিকদের প্রশ্ন শুনে ক্ষেপে যান তিনি। সুমিত কোথায় আছে একটু বলবেন? হ্যাঁ জানি তো কোথায় আছে, মাটির তলায় কোথায় আছে। কতদিন বাড়ি আসেনি? পালিয়ে গেল কেন? আপনার ছেলে পালালো কেন? কোথায় লুকিয়ে সুমিত? খোঁজ নেই। জমি কেলেঙ্কারি থেকে দক্ষিণ 24 পরগনার সেবাশ্রয় জালিয়াতি, নাম জড়িয়েছে ভাইপোর আত্মসহায়কের।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়াতেই সুমিত রায় গা ঢাকা দিয়ে রয়েছেন, কারণ যেহেতু আইনি রক্ষা কবচ অভিষেকের রয়েছে, সেই সুযোগ উঠিয়ে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুমিতকে লুকিয়ে রেখেছে। কারণ যদি সুমিত ধরা পড়ে তাহলে অভিষেক আর পার পাবে না, এটা অভিষেকও জানে, তাই এটাকে যতদিন পারছে ওকে বাঁচিয়ে রাখছে। আগামী 3 দিনের মধ্যে ডায়মন্ড হারবার এসপি অফিসে সশরীরে হাজিরা দিতে হবে সুমিত রায়কে। গর্ত থেকে কি বেরোবে ভাইপোর আপ্তসহায়ক? 20 লক্ষ টাকা তোলাবাজি, তার পাশাপাশি যে রিসর্ট, সেই রিসর্টে অ্যাকোমোডেশন করানো হয়েছিল কিন্তু কোনো রকমভাবে কোনো টাকা দেওয়া হয়নি। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু দিলীপ মণ্ডল, অভিষেক ব্যানার্জি, সুমিত রায় 3 জনের নামে এফআইআর দায়ের হয়েছে এবং তারই তদন্তে কিন্তু বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুর মঠে এদিন ছিল ভক্তদের ভিড়, বহু মানুষের সমাগম হয়েছিল এবং সেখানেই গুরু পূর্ণিমার পর পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুরু পূর্ণিমায় সেখানে মহারাজদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটালেন, দর্শন করলেন শ্রীরামকৃষ্ণ এবং সারদা মায়েরও। পবিত্র গুরু পূর্ণিমার সকালে ভক্ত ও দর্শনার্থীদের সমাগমে মুখরিত বেলুড় মঠ চত্বর। সকাল থেকে উৎসবে মুখরিত বেলুড় মঠ। ঘড়ির কাঁটায় প্রায় বেলা 11টা। মঠ প্রাঙ্গণে এসে পৌঁছায় মুখ্যমন্ত্রীর কনভয়। শুভেন্দুকে দেখে এগিয়ে আসেন সাধারণ দর্শনার্থীরাও। তাদের অভিবাদন গ্রহণ করেন এবং কুশল বিনিময় করেন মুখ্যমন্ত্রী। মঠে পৌঁছে মুখ্যমন্ত্রী সোজাসুজি চলে যান রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়ে। দেখা করলেন মঠের সাধারণ সম্পাদক পরম পূজনীয় সুবীরানন্দজি মহারাজের সঙ্গে। মহারাজকে সাষ্টাঙ্গে প্রণাম করে তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। এই বিশেষ দিনে পরম পূজনীয় মহারাজের হাতে উপহার হিসেবে তুলে দেন মা কালীর একটি সুদৃশ্য মূর্তি। প্রেসিডেন্ট মহারাজও স্নেহ ভরে আশীর্বাদ করেন মুখ্যমন্ত্রীকে। এরপর তিনি চলে যান মঠের মূল মন্দিরে। সেখানে পরম শ্রদ্ধায় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা দেবীর মূর্তির সামনে সাষ্টাঙ্গে প্রণাম জানান। এরপর মুখ্যমন্ত্রী হাজির হন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ গৌতমানন্দজির ঘরে। সাষ্টাঙ্গে প্রণাম করলেন অধ্যক্ষকে। নিজের হাতে মুখ্যমন্ত্রী পরিয়ে দিলেন পদ্মের মালা। এরপর বেশ কিছুক্ষণ আন্তরিক আলাপচারিতায় মেতে ওঠেন দুজনে। গুরু পূর্ণিমা উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন বেলুড় মঠে। বেলুড় মঠে এসে প্রথমেই তিনি একেবারে চলে যান সাধারণ সম্পাদক মহারাজজির ঘরে, তার সঙ্গে দেখা করেন এবং তিনি অসুস্থ, তার খোঁজ খবর নেন। তারপর তিনি চলে যান একেবারে মঠের মূল মন্দিরে এবং সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর, প্রণাম করার পর তারপর তিনি চলে যান একেবারে রামকৃষ্ণ মিশন মঠ এবং মিশনের অধ্যক্ষ আত্মানন্দজি মহারাজের কাছে। 2 মাসের ব্যবধানে ফের বেলুড় মঠে মুখ্যমন্ত্রী। প্রায় 1 ঘন্টা সময় কাটান মঠে। গুরু ঈশ্বরের কাছে রাজ্যের মঙ্গল কামনা করে বেলুড় মঠ সফর শেষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে মঠের মহারাজ ও ভক্তদের মেলবন্ধনে দিনটি হয়ে রইল অত্যন্ত স্মরণীয়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।